নমস্কার, সিটিভিএন একেটি প্লাসে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান হেলথ লাইন। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আপনারা জানেন, হেলথ লাইনে আমরা প্রত্যেক দিন স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয়ে আলোচনা করি, যে বিষয়গুলো আপনার এবং আমাদের প্রত্যেকের উভয়ের জন্যই বেশ গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভাইরাল ফিভার। কলকাতায় সবেমাত্র শীত পড়েছে, আর এই সময়ে জ্বর, সর্দি, কাশি, ভাইরাল ফিভার এগুলো তো লেগেই রয়েছে। তার পাশাপাশি আমি আরো একটা কথা বলবো, শুধু শীত বলে নয়, গোটা 12 মাস, একদম জানুয়ারি থেকে ডিসেম্বর, পুরো বছরটা জুড়েই কারোর না কারোর ভাইরাল ফিভার থাকে, জ্বর, সর্দি, কাশি। আর যা ওয়েদার, তার কারণে তো রয়েছেই, গলার স্বর বদলে যায়। আমারও খানিকাংশে এই মুহূর্তে এই ধরনের সমস্যা রয়েছে। কাশি, সর্দি, এই ধরনের সমস্যাগুলো মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। ফলে এই যে বিষয়টি আমাদের জন্য আলোচনা করা বিশেষ প্রয়োজন রয়েছে, কারণ জানতে হবে যে এই যে ভাইরাল ফিভার, এই বিষয়টি কেন হচ্ছে, কি কি তার লক্ষণ, জ্বর, সর্দি, কাশি হলে আমরা কি কি করব, খাদ্যাভ্যাসে কি পরিবর্তন আনবো, এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গেস্ট ডক্টর প্রসেনজিৎ সরকার, ইন্টারনাল মেডিসিন এবং ইনফেকশনাল ডিজিজেস। এই বিষয়ে স্যারকে আমরা সিটিভিএন এ স্বাগত জানাবো। অনেক অনেক স্বাগত সিটিভিএন এ স্যার আপনাকে। নমস্কার স্যার, আজকে আমাদের যে আলোচনার বিষয় ভাইরাল ফিভার, এই ভাইরাল ফিভারটা কলকাতায় সবে শীত পড়েছে, তাপমাত্রা নামছে, ভাইরাল ফিভার এখন ঘরে ঘরে হয়ে রয়েছে। কিন্তু গোটা বছর ধরে আমরা এই ভাইরাল ফিভার দেখতে পাই। এর বেসিক কিছু তো লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো কি কি? দেখো বৃষ্টি, বেসিক্যালি এই সিটিভিএন চ্যানেলে খুব ভালো উদ্যোগ। আমি বেশ কয়েকবার আগেও প্রোগ্রাম করেছি হেলথ রিলেটেড টক শোতে। তো মোদ্দা কথা হলো যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে সবার আগে আমাদের জানা দরকার যে মানুষ এই যে আমাদের ডিসকাশন বা আলোচনা তার থেকে কিছুটা হলেও উপকৃত হচ্ছে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে সে সঠিক সময়ে কি করা উচিত সেই ডিসিশনটা নিতে পারছে কিনা। তো আমি এর আগেও কয়েকটা প্রোগ্রামে বলেছি, এই ধরনের ভাইরাল বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস সিমটমসের ক্ষেত্রে ভাইরাল ফিভার ব্যাপারটা হলো যে বেসিক্যালি ডেঙ্গু একটা ভাইরাল ফিভার। বাট আজকে বৃষ্টি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছে সেটা কিন্তু শুধুমাত্র ডেঙ্গু নিয়ে বা চিকেন পক্স নিয়ে, অন্য ভাইরাল ফিভার নিয়ে আলোচনা অতটা আমরা করতে চাইছি না, কারণ সময় একটা সীমিত থাকে। আমাদের আজকের ফোকাসটা মূলত হলো সর্দি, কাশি, জ্বর, যেটা নিয়ে মানুষ এখন একদম ভীষণভাবে ব্যতিব্যস্ত। প্রত্যেক বাড়িতে একজন না একজন মেম্বার কোনো না কোনোভাবে আক্রান্ত হয়ে রয়েছে, এবং কিছু ক্ষেত্রে তাদেরকে হসপিটালে যাওয়ারও প্রয়োজন হয়ে পড়ছে। তো এই ভাইরাল ফিভার ব্রড ভাগ একটাই, সেটা হলো যেখানে রেসপিরেটরি ভাইরাল ডিজিজেস। তো আজকে আমাদের মেন আলোচনাটা হবে রেসপিরেটরি ভাইরাল ডিজিজ নিয়ে। এবং এই রেসপিরেটরি ভাইরাল ডিজিজে প্রথম একটা জিনিস জানতে হবে, সেটা হলো সিমটমস, এবং তাতে বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এর সিমটম। এটা হলো মূলত নাক দিয়ে কাঁচা জল পড়া, যেটাকে আমরা রানি নোজ বলি, কাশি, জ্বর, চিল বা ভীষণ শীত করছে, কাঁপুনি হচ্ছে, এটা হতে পারে। এবং অবশ্যই একদম অন্তিম স্টেজ শ্বাসকষ্ট, এবং সেটাও হতে পারে। এখন ব্যাপার হলো যে নাক দিয়ে জল পড়লো আর আমার কাশি হলো, আর একটু বা সাথে সাথে মনে হচ্ছে একটু হাঁটাচলা করতে গেলে অসুবিধা হচ্ছে, সাথে সাথে আমি কি ভাববো? বেসিক্যালি ভাইরাল ফিভার কি ভাইরাস ভাবার আগেও খুব সহজ করে দিয়েছে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং কোভিডের পরে যেসব গাইডলাইন এসছে, ইনক্লুডিং আওয়ার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও যে গাইডলাইন ছিল, তাতেও ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসকে তাই আলাদা করে প্রাধান্য দেওয়া হয়েছে, তার একটা ICD ক্লাসিফিকেশন হয়েছে, এবং মানুষের সচেতনতা বাড়ানোর জন্যই এই টার্মিনোলজিটা হয়েছে। তাহলে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস মানে নাক দিয়ে জল পড়া, সর্দি, কাশি বলতে আমরা যা বুঝি, কাশির সাথে কফ ওঠা বা না ওঠা, ড্রাই কাফ বা কফ উইথ প্রোডাকশন, এবং তার সাথে জ্বর, এবং অবশ্যই হাই গ্রেড ফিভার। তার ব্যাকগ্রাউন্ডে যদি কারোর কোনো ব্যাকগ্রাউন্ড রেসপিরেটরি ডিজিজ থেকে থাকে, তাকে একটু আর্লি শর্টনেস অফ ব্রেথ প্রেজেন্ট করা। তাহলে এটা যদি হয়, তাহলে আমাদের ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস ভাবতে হবে বা রেসপিরেটরি ভাইরাল ডিজিজ ভাবতে হবে। এটা হলো প্রথম সিমটমস। কিন্তু এর সাথেও আরো কিছু সিমটমস থাকে, তার মধ্যে পার্টিকুলারলি হাত পায়ে প্রচন্ড ব্যথা বা মাইলজিয়া, এর সাথে গাঁটে গাঁটে ব্যথা বা পলিআর্থালজিয়া, যেখানে জয়েন্ট পেনস হচ্ছে এবং মাল্টিপল জয়েন্টসে হচ্ছে,
এবং পার্টিকুলার এটা বুঝতে হবে যে একটা পার্টিকুলার জয়েন্টে হচ্ছে, শুধু আমার বুড়ো আঙুলে হচ্ছে, সেটা কিন্তু একদম মোনো আর্থালজিয়া। যদি আমার 2 থেকে 5-এর মধ্যে হচ্ছে, 2 থেকে 6-এর মধ্যে হচ্ছে, তাহলে আমার অলিগো আর্থালজিয়া। ওই তার থেকে বেশি হচ্ছে তাহলে পলি আর্থালজিয়া। তাহলে অনেকগুলো জয়েন্টে পেন হচ্ছে পলি আর্থালজিয়া। এগুলো ভাইরাল ফিভারে ভীষণভাবে সাথে জড়িত থাকে। কিন্তু আবারও বলার, সেটা কিন্তু ডেঙ্গু বা চিকুনগুনিয়াতেও হবে, এবং চিকুনগুনিয়া হলে আরো মারাত্মক হবে। কিন্তু আলটিমেটলি আমাদের যেটা আলোচনা, রেসপিরেটরি ভাইরাল ডিজিজ, সেখানেও কিন্তু এটা হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হলো সিনকোপ বা প্রি সিনকোপ বা ডিজিনেস। মাথাটা খুব হালকা হয়ে গেল, বা কেউ মাথা ঘুরে পড়ে গেল, চোখে অন্ধকার দেখলো। যদি ভাইরাল ফিভারের প্রেজেন্সে বা রেসপিরেটরি ভাইরাল ডিজিজের প্রেজেন্সে এরকম ঘটনা ঘটে, সেটাকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখতে হবে। বেশ। আর এই যে আপনি যেই লক্ষণগুলো বললেন, এইগুলো কোন ভাইরাস থেকে হতে পারে, মানে আমরা কিভাবে বুঝবো যে এই ভাইরাসগুলো থেকে রাইট, বা এই জায়গা থেকে দূরে থাকা দরকার? ঠিক। তো এই আজকের আমাদের আবারও বলা যে এই আলোচনার বিষয়বস্তুতে যেহেতু রেসপিরেটরি ভাইরাল ডিজিজ নিয়ে আমরা আলোচনা করছি, তাই আমাদের রেসপিরেটরি ভাইরাসের মধ্যে কি কি আমাদের কমিউনিটিতে যখন কোনো জিনিস নিয়ে আলোচনা হয়, সবার আগে ভাবতে হবে সেই দেশের, সেই রাজ্যের, সেই প্রভিন্সের কি ধরনের প্রাধান্য রয়েছে। অ্যান্ড দ্যাট ইজ কল এপিডেমিওলজি, অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এপিডেমিওলজি আলাদা, আমাদের দেশে লোকে কোভিডের পরে হয়তো একটু নাম জানা শুরু করেছে। তো মোদ্দা কথা হলো জানতে হবে কিরম ধরনের প্রাদুর্ভাব আমাদের এখানে। আমাদের এখানে ইনফ্লুয়েঞ্জা এ, বি এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস এর প্রাদুর্ভাব খুব বেশি। ইনফ্লুয়েঞ্জা বি কমন ইনফ্লুয়েঞ্জার মধ্যে পড়ে, এবং সাধারণভাবে অত ভিরুলেন্ট বলে ধরা হয় না। ইনফ্লুয়েঞ্জা এ, তার মধ্যে অনেক স্ট্রেন আছে। তো H1N1 যেটা সোয়াইন ফ্লু, সেটাও তার মধ্যে আছে। H2N3 আছে, H5, মানে আপ টু H থেকে মানে 1 থেকে 18 এবং N এর 1 থেকে 11 এর মধ্যে পারমুটেশন কম্বিনেশন করে সব রকম আছে। কিন্তু সবগুলো আমাদের হিউম্যান ট্রান্সমিশনও করে না, সবগুলো আমাদের দেশে এবং রাজ্যে প্রাদুর্ভাবও কম। তো আমাদের ভাবতে হবে সাধারণভাবে H1N1, H2N3 এই প্রাদুর্ভাব বেশি, এবং সেটা ক্লাসিফিকেশন ওয়াইজ ইনফ্লুয়েঞ্জা এ ব্রড ক্লাসিফিকেশনের মধ্যে রাখলেই হবে। কারণ পরবর্তীকালে আমরা যখন চিকিৎসা নিয়ে আলোচনায় আসবো, তখন বোঝা যাবে যে এত সাবটাইপিং এর থেকেও ইম্পর্টেন্ট হলো ইনফ্লুয়েঞ্জা এ আর ইনফ্লুয়েঞ্জা বি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। তাহলে ইনফ্লুয়েঞ্জা বি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস এই দুটো কমনলি হয়। তার মধ্যে আবার রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসটা একটু বাচ্চাদের মধ্যে প্রাদুর্ভাব বেশি, যদিও আগে বলা তো শুধুই বাচ্চাদের হয়, এখন বলা হচ্ছে অ্যাডাল্ট পপুলেশনও যথেষ্ট রকম পাওয়া যায়, এবং এলডারলি তো ভীষণভাবে পাওয়া যায়। সেই জন্য এখন রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের এগেনস্টে বাচ্চাদের মতো বড়দেরও ভ্যাকসিনেশনের রেকমেন্ডেশন এসে গেছে। আর ইনফ্লুয়েঞ্জা বি তো আমরা কমনলি অ্যাকোয়ার করছি, পারহ্যাপস প্রত্যেক দিনই আমরা অ্যাকোয়ার করছি কেউ না কেউ। তো এটা আমাদের কমন। এছাড়া আরো অন্যান্য অনেক ভাইরাস থাকে, অবভিয়াসলি তার মধ্যে কোভিডও আছে, তার মধ্যে SARS-CoV-2 কোভিড, তার মধ্যে MERS-CoV-2 সব আছে। বাট দিস ইজ আ প্রাইমারি থিং যেটা আমাদেরকে এই মুহূর্তে ভাবতে হবে। বেশ স্যার, আমাদের যদি যখন ভাইরাল ফিভার হবে, প্রথমে তো আমরা সাধারণ মানুষ যারা বুঝতে পারবো না যেটা ভাইরাল ফিভার, আমরা আপনাদের কাছে যাচ্ছি, ডক্টরসদের কাছে। রাইট, ডক্টরসরা কোন কোন টেস্টের মাধ্যমে এটা বুঝতে পারেন যে এটা ভাইরাল ফিভার হচ্ছে? ভেরি গুড কোশ্চেন। একটা জিনিস দেখো, বেসিক্যালি আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাটা মানে ভীষণভাবে ডিপেন্ড করে, যেহেতু মানুষ পকেট থেকে পয়সা দিয়ে চিকিৎসা করায়, তাই ফিনান্সিয়াল পার্টটা ভীষণভাবে মাথায় রাখতে হয়। যদিও বইয়ে তো লেখা থাকে না যে কিরকম জায়গায় হলে কিরকম ভাবে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট আছে বা নেই ভেবে রেকমেন্ডেশন তৈরি হবে। তো অ্যাকচুয়ালি কি হয়, যখন কোনো ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস নিয়ে কেউ প্রেজেন্ট করছে, সাধারণভাবে আমাদের অবশ্যই সুযোগ আছে ন্যাজোফ্যারিঞ্জিয়াল অ্যান্ড ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব টেস্ট করে। যেহেতু কোভিডের সময় অনেকেই কোনো না কোনো সময় টেস্ট করেছে, তাই এই টার্মিনোলজিগুলোর সাথে মানুষ খানিকটা হলেও শুনতে অভ্যস্ত।
সেই জন্যই বলা ওরোফ্যারিঞ্জিয়াল এবং নেজোফ্যারিঞ্জিয়াল, মানে নাক দিয়ে এবং মুখ দিয়ে দুটো সোয়াব টেস্ট করে এই ইনফ্লুয়েঞ্জা প্যানেল বলে একটা জিনিস হয়, সেটা করা হয়ে থাকে। প্রাথমিকভাবে আমরা কি দেখলাম, বেশিরভাগ ল্যাবরেটরি দে আর অলসো কোয়াইট এ গুড অ্যান্ড অ্যাক্রিডিয়েটেড, অবশ্যই তারা NABL বা ন্যাশনাল অ্যাক্রিডিয়েশন বোর্ড ফর ল্যাবরেটরি দ্বারা অ্যাক্রিডিয়েটেড ল্যাব, তারাও টেস্টিং করছেন PCR টেস্টিংয়ের মাধ্যমে বা বায়োফায়ার টেস্টিংয়ের মাধ্যমে, এবং সেখানে দেখা যাচ্ছে এই তিনটে ইনফ্লুয়েঞ্জা A, B এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস ছাড়াও আরও অন্যান্য অনেক ভাইরাসকে পিক আপ করা যাচ্ছে সেই পরীক্ষাতে, ইনক্লুডিং কোভিড, SARS-CoV-2, MERS-CoV-2, তার মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, অন্যান্য ইনফেকশনও পিক আপ করা যাচ্ছে, কিন্তু তার কস্ট ভীষণ বেশি হচ্ছে। তো সেখান থেকে বিভিন্ন ল্যাবের সাথে বিভিন্ন রকমভাবে মাইক্রোবায়োলজিস্ট কলিগ এবং অন্যান্য ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট বা ফিজিশিয়ান সকলের মোটামুটি আলোচনাতে আমি পার্সোনালি এবং অবশ্যই আমার অন্য মেডিকেল কলিগরা উইল এগ্রি কি যে একটা শর্ট প্রোফাইল দরকার ছিল। তাই এখন বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা প্যানেল বলে একটা পরীক্ষা করা হয় ন্যাজোফ্যারিঞ্জিয়াল এবং ওরোফ্যারিঞ্জিয়াল বা সোয়াবের মাধ্যমে। তাতে ঠিক তিনটে জিনিসই থাকে: ব্রড ক্লাসিফিকেশন অফ ইনফ্লুয়েঞ্জা A and B, আর রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। কেউ কেউ এই ইনফ্লুয়েঞ্জা এর আন্ডারে সাবটাইপ যেগুলো H1N1, H2, N3, H3N5 এগুলোকে ভাগ করে দিচ্ছেন। সেটা দিতে পারলে ইজ ভেরি গুড। যদি নাও দেওয়া যায়, অ্যাটলিস্ট ইনফ্লুয়েঞ্জা A, B, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস এইটা অন্তত দিয়ে দিতে পারলেও অনেকটা কাজ মিটে যায়। তাই এই টেস্টটা প্রাইমারি 1 নম্বর। 2 নম্বর কারণ কি? কারণ হলো ইনফ্লুয়েঞ্জা এর এগেনস্টে একটা পার্টিকুলার ওষুধ আছে যেটা আমাদের ব্যবহার করলে সে তাড়াতাড়ি সারবে, সেটা ব্যবহার না করে 1000 অ্যান্টিবায়োটিক দিলেও সে তাড়াতাড়ি সারবে না। নাম্বার 2, সেটা হলো যে এই ভাইরাস ধরার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো যে আমাদের শরীরে কোনো ধরনের বোন ম্যারো সাপ্রেশনের ফিচার্স আসছে কিনা। মানে প্লেটলেট কাউন্ট কম হওয়াটা তো একটা মিথ, ওটা তো আমরা ডেঙ্গুর সময়ই শুধু ভাবি, বাট ওটা অন্যান্য সময়ও হতে পারে। ভাইরাল ফিভারের সময় বোন ম্যারো সাপ্রেশন হতে পারে। তাই RBC, WBC, প্লেটলেট, বোন ম্যারো থেকে 3টে সেল লিনিয়েজ তৈরি হয়, 3টেই সাপ্রেসড হতে পারে। তাই CBC এই পরীক্ষাটা করা প্রয়োজন। এলডারলি পপুলেশন হলে তার যদি অন্য কোনো অর্গান ডিসফাংশন থাকে, কিডনি, লিভার, তাহলে সেটা দেখা দরকার। না থাকলেও ইয়ং পপুলেশনও LFT করাটা খুব প্রয়োজন, কারণ লিভার ইনভলভমেন্ট হয় এবং ক্রিয়েটিনিন এবং ইউরিয়া দেখাটা দরকার, কারণ কিডনি ইনভলভমেন্টও হয়। এবং CRP বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেটা পার্টিকুলারলি ইনফ্লামেশনের মার্কার। ইনফেকশনও খানিকটা বটে, বাট প্রাইমারিলি ফর ইনফ্লামেশন। এবং ভাইরাল ডিজিজে দ্য মেন প্রবলেম ইজ ইনফ্লামেশন, যেটা কোভিডের সময় লোকে শুনেছে, বহু আলোচনা হয়েছে, সেখানে IL-6 ইত্যাদি এসবের কথাও লোকে শুনেছে, বিকজ দিজ আর ইনফ্লামেটরি মার্কার্স। কারণ তার জন্যই লোকে খারাপ হয়, মোদ্দা কথা। তো সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম এর জন্যই বেশি লোকে খারাপ হয়েছে কোভিডে। তার জন্যই লোকে শুনেছে বিভিন্ন সময় স্টেরয়েড ইউজ হয়েছে, বা কখনো টোসিলিজুম্যাব বলে কিছু মনোক্লোনাল অ্যান্টিবডিজ ইউজ হয়েছে। সব একটাই রিজনে, টু সাপ্রেস দ্য ইনফ্লামেশন, নট টু কিওর কোভিড। তো সেই জন্য ভাইরাল ডিজিজের মার্কার যদি ধরা হয়, তাহলে CBC, CRP, ইউরিয়া, ক্রিয়েটিনিন, LFT। যদি অন্য কোনো পার্টিকুলার ডিজিজ থাকে তাহলে তার পরীক্ষা করা, এবং কিছু ইনফ্লামেটরি মধ্যে যদি আমি চেস্টে কোনো ফাইন্ডিংস পেলাম তাহলে চেস্ট এক্সরে করা। এগুলো বেসিক পরীক্ষা। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি সবসময় আমাদের করে ওঠা হয় না। নাক দিয়ে জল পড়লার সাথে সাথে আমরা করলাম, এটা হয়ে ওঠে না। বাট অ্যাটলিস্ট যদি মোর দ্যান 72 আওয়ার্স এই সিমটমস থেকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হলো প্লিজ এভরিবডি টেক ইট এ নোট, যে বিফোর স্টার্টিং অ্যান্টিবায়োটিক্স, মানে অ্যান্টিবায়োটিক তো আমি এখন যা দেখি মোটামুটি ভারতবর্ষে অ্যামক্সিসিলিন, ক্ল্যাভুলোনিক অ্যাসিড মানে ক্ল্যাভাম বা অগমেন্টিন, আর অ্যাজিথ্রোমাইসিন, এগুলো লোকে ডাক্তারকে জিজ্ঞেস করে খায় না। ইভেন ইনফ্যাক্ট এখন আর ওষুধের দোকানে জিজ্ঞেস করেও খায় না, এগুলো লোকে বাড়ি কিনে নিয়ে চলে আসে। কে দিয়েছে কি বৃত্তান্ত জিজ্ঞেসও করে না।
তো বেসিক্যালি এখনো মানে ইউকেতে তারা খুবই প্রেস্টিন, ওদের ইনফেকশন ওগুলো আলোচনা আমরা যাচ্ছি না, সেখানে এখনো নজোকোমিয়াল ইনফেকশনে মানে হসপিটালে ভর্তি অবস্থায় ইনফেকশন হলে অ্যামক্সিসিলিন কার্বোলিক অ্যাসিড ইন্ট্রাভেনাস ব্যবহার হয়, আর সেটা আমরা ওরাল ফর্মে এমনি খাচ্ছি। তো ন্যাচারালি ডিফারেন্স তো হবেই, বাট আমাদের বার্ডেনও অনেক বেশি, সেটাও বুঝতে হবে। তো আমাদেরকে মোদ্দা কথা অ্যান্টিবায়োটিক শুরুর আগে যদি পসিবল হয় তাহলে অ্যাটলিস্ট ব্লাড কালচার পাঠিয়ে দেন স্টার্ট অ্যান্টিবায়োটিক। অ্যাকচুয়ালি ব্লাড কালচার নয়, টার্মিনোলজি ইজ অ্যাপ্রোপ্রিয়েট কালচারস। মানে যদি আমার লাংসের সমস্যা হয় তাহলে আমি কফ এবং ব্লাড, যদি আমার ইউরিনে জ্বালা হয় তাহলে আমি ব্লাড অ্যান্ড ইউরিন। তো অ্যাপ্রোপ্রিয়েট কালচারস পাঠিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করা। যদি এটা না হয় তাহলে আমরা যারা টার্সিয়ারি কেয়ার হসপিটালে কাজ করি আমরা ফিল করি যে যখন পেশেন্ট আসে, হয়তো ঠাকুর কোনো খারাপ অবস্থায় কেউ আসছে, আফটার 10 days, 15 days, 20 days, that time everybody ensure that where মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটাই বুঝতে পারি না। কি আচ্ছা। ওষুধ খেলো, কতদিন ধরে খেলো অ্যান্টিবায়োটিক, কিছুই জানা তারপরে যাচ্ছে না। কালচার পাঠানো মিনিংলেস, তাও পাঠাতে হয়। তো বেসিক গাইডলাইন্স যে অ্যান্টিবায়োটিক স্টার্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে, আর অবশ্যই কিন্তু ডাক্তারের থেকে ব্লাড পরামর্শ ছাড়া কালচারস আর ভেরি ইম্পর্টেন্ট। যদিও ভাইরাল ফিভার তবু অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে, কিন্তু সেটার আগে ডক্টর কালচার। প্রেসক্রাইব হওয়া উচিত। অ্যাবসলিউটলি। আর এই যে ভাইরাল ফিভার, আমরা যে কোনো জ্বরের ক্ষেত্রেই দেখি একটা ডিহাইড্রেশন কাজ করে শরীরের ভেতর। ঠিক। সেই ডিহাইড্রেশনের জন্য কি কি করবেন? ধরুন কারো জ্বর হয়েছে, সেই ডিহাইড্রেশন সে ফিল করছে, সে বাড়িতে কি করবে? ঠিক। বেসিক্যালি ডিহাইড্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রত্যেক দিনে যা আমাদের ফ্লুইড ইনটেক হয় আমরা নিজেরাও জানি না আমাদের ইনসেন্সিবল লস কতটা হচ্ছে। যদি আমি বেশি দৌড়ই, ঘাম হয়, ঘামের মাধ্যমে বেরোবে, তো একটা রাফ ক্যালকুলেশন হয় কি 500 to 700 ml এর মতো আমাদের ইনসেন্সিবল লস হয়। ডিউরিং ফিভার ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইনিউমারেট, কারণ বসে বসে সবাই বা শরীরের জলের মাত্রা বাড়িতে মাপবে, সেটা পসিবল নয়। তো সেই জন্য ডিহাইড্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড টু কারেক্ট, কারণ ডিহাইড্রেশনটা কারেক্ট না হলে 3টে সমস্যা। 1 নম্বর হলো রিনাল পারফিউশন, কিডনিতে পারফিউশন কম হবে, রিনাল ইনজুরিজ হবে। 2 নম্বর হলো অন্য অর্গান ইনজুরিজও হতে পারে ইনক্লুডিং লিভার। 3 নম্বর হলো যে ডিজিনেস বা প্রিসিনকোপ বা সিনকোপ ডিহাইড্রেশনের জন্য হতে পারে, ভলিউম রেস্ট্রিকশনস হতে মানে কম হয়ে গেলে। তো এই ডিহাইড্রেশনটাকে কারেক্ট করার জন্য প্রথম দরকার ফ্লুইড, সেটা প্লেন জল একটা সর্দি কাশির সময় খাওয়া খুব মুশকিল। যদি একটু অ্যাডাল্ট পপুলেশন হয় তো আমরা বিদেশে তো বলা হয়ই, এখানেও এখন আমরা বলছি কিছু না পারলে লিকার চা খাবে। যদি সেটা না হয় তাহলে অ্যাটলিস্ট আমি তো বলি ওই সময় মুখে ভালো লাগছে এমন কিছু খেতে হবে। ট্যাং বা এরকম অনেক কিছু আজকাল পাউডার ফর্মে পাওয়া যায়, মিক্স করে সে খেলো যাতে সে খেতে পারছে, বা ডাবের জল খেলো যদি অন্য কোনো অর্গান ইনভলভমেন্ট না থাকে, কিডনি ডিজিজ ইত্যাদি এসব না থাকে, বা অন্য কোনো ফ্রুট জুস খেলো। মানে মোদ্দা কথা হলো ফ্লুইড ইজ ইম্পর্টেন্ট। আবার এসব জিজ্ঞেস করলে অনেক পেশেন্ট আমাদেরকে এটাও জিজ্ঞেস করে থামস আপ খাওয়া যাবে কিনা। তো বেসিক্যালি অবভিয়াসলি সেটাও ফ্লুইড, নট দ্যাট, বাট ইয়েস অবভিয়াসলি সেটা তো ভালো জিনিস নয়, কিন্তু সেই সময়ে যেটা খেতে পারছে চেষ্টা করতে হবে ফ্লুইডটাকে বাড়ানোর। একদমই। আর এই যে ভাইরাল ফিভার, এটা কিন্তু আমরা শুধু অ্যাডাল্টদের মধ্যে নয়, বাচ্চাদের মধ্যেও অনেক সময় দেখতে পাই। বাচ্চাদের ক্ষেত্রেও কি লক্ষণগুলো মানুষ মানে অ্যাডাল্টদের মতোই থাকে, নাকি অন্য কোনো লক্ষণ দেখতে পাওয়া যায়? টু বি ভেরি অনেস্ট, বাচ্চাদেরটা মানে ঠাকুরের দেওয়াই, তাদের ক্ষেত্রে ক্ষতিটা কম হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আমাদের দেখতেটা বেশি খারাপ লাগে। একটা বাচ্চা মুখ লাল করে শুয়ে আছে, 104 জ্বর, দেখতেটা খুব খারাপ লাগে। আমি অ্যাবসলিউটলি অ্যাডাল্ট ক্রিটিক্যাল কেয়ার এবং ইনফেকশাস ডিজিজ প্র্যাকটিস করি, ইনক্লুডিং ইন্টারনাল মেডিসিন। তো আমি বাচ্চা তো দেখি না, তবে ইন জেনারেল ইনফেকশাস ডিজিজের পার্সপেক্টিভ থেকে বলা, বাচ্চাদের ক্ষেত্রে প্রথম কথা হলো খুব ছোট বাচ্চা যদি হয় 5 বছরের নিচে, সেটা আমার পেডিয়াট্রিশিয়ান কলিগরা তো সবসময় অ্যাওয়ার করে থাকেন যে জ্বর কমাতেই হবে। জ্বর কমানোটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তাদের ফেব্রাইল কনভালশন বলে একটা জিনিস হওয়ার চান্স থাকে জ্বরের জন্য, খিঁচুনি বা তরকা বা মৃগী রোগ ইত্যাদি। তো সেই জ্বর কমানোর জন্য সবাই প্যারাসিটামল কি দেব, কতটা দেব, একটা ভীষণ আতান্তরে থাকে। তো সেগুলো সব স্ট্রাকচার্ড ডোজ রয়েছে, তবে যেভাবেই হোক তার জ্বর কমানোটা ভীষণ ইম্পর্টেন্ট।
দ্বিতীয় যেটা, সেটা হলো নাক দিয়ে জল পড়ছে, কানে ব্যথা করছে বা বাচ্চাদেরকে চট করে অ্যান্টিবায়োটিক দিয়ে এটা সলিউশন হবে না। এবার যদি কানে পুঁজ বেরোচ্ছে বা গলার কাছে আমি দেখতে পাচ্ছি পাস পয়েন্ট বা কেউ কফ বেরিয়ে এলো থকথকে হলদে বা সবুজ, তখন নিশ্চয়ই দিতে হবে, কারণ সেটা ততক্ষণে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল চেঞ্জ হয়েছে বলে ধরা হবে। তবে মোরাললেস বাচ্চাদের এবং বড়দের মধ্যে কোনো ডিফারেন্স অ্যাজ সাচ নেই। বাচ্চাদের ক্ষেত্রে জ্বরের এটা একটু প্রকোপ হয়তো বেশি, হাই গ্রেড ফিভার দেখা যায়। তবে বাচ্চাদের ক্ষেত্রে ভীষণভাবে যেটা ইম্পর্টেন্ট, যেটা লক্ষ্য রাখার, সেটা হলো সে নেতিয়ে পড়ছে কিনা, মানে সে একদম ঝিমিয়ে পড়ছে কিনা বা লেথার্জিক হয়ে যাচ্ছে কিনা। আর সেকেন্ড হলো তার ইউরিন আউটপুট কমে যাচ্ছে কিনা। এই দুটো বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ লক্ষ্য রাখা দরকার। বাকি সিমটমস তো নাক দিয়ে জল পড়া, কাশি, জ্বর, Same-ই থাকে। মোরাললেস সেম। আমি শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, অ্যাডাল্টসদের ক্ষেত্রেও কোন এমন লক্ষণ রয়েছে যেটা দেখলে, এই যে যেমনটা আপনি বললেন যে অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে মানুষ যখন পাচ্ছে দোকানে যাচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এনে খেয়ে নিচ্ছে, ঠিক। কিন্তু সেই জিনিসটাই যদি অনেকটা বেড়ে গিয়ে থাকে, এমন কোন লক্ষণ আছে যেটা দেখে বাড়ির লোক বুঝতে পারবে যে এখন হসপিটালাইজ করা প্রয়োজন রয়েছে? আমাদের একটা খুব সুবিধে হয়েছে, কোভিডের সমস্ত খারাপের মধ্যে আমি বলবো একটা ভালো তো বলা যায় না, অ্যাওয়ারনেস হয়েছে। সেটা হলো মানুষ খানিকটা ভাইরাল ডিজিজ সম্পর্কে বুঝতে শিখেছে যে শুধু জ্বর গেল বা ইত্যাদি এর ওপর বেস করলে হবে না। সব থেকে ইম্পর্টেন্ট হলো সে বাড়িতে রেখে চিকিৎসা করা সম্ভব নাকি হসপিটালে ভর্তি করা দরকার, এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। এর মধ্যে প্রথম জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো যদি কেউ একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খেতে পারছে না, হসপিটালে ভর্তি করতেই হবে, দ্যাট ইজ এ ওয়ার্নিং সাইন। 2 নম্বর হলো কারুর আজকাল কোভিডের পরে অনেকেরই বাড়িতে পালস অক্সিমিটার থাকে, যদি যেখানে স্যাচুরেশন বা অক্সিজেনের মাত্রা দেখা যায়, যদি দেখা যায় অক্সিজেনের মাত্রা 93%-এর নিচে আছে, সিওপিডি পেশেন্ট ছাড়া, তাদের পালমোনোলজিস্ট ডাক্তারবাবুরা বুঝিয়ে দেন কত রাখতে হবে বা টার্গেট। আদারওয়াইজ নর্মাল পপুলেশনে ভাবার কিচ্ছু নেই। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেও যে গাইড নির্দেশিকা বেরিয়েছিল এবং অল ইন্ডিয়ারও যা নির্দেশিকা ছিল, ক্লিয়ার কাট মেনশনড যে লেস দ্যান 90% অক্সিজেন স্যাচুরেশন পেশেন্ট হসপিটালে ভর্তি হবে। অনেকে এসে বলে বাড়িতে 63-72 হয়ে গেছিল, কেন তারা ওয়েট করে, কেন বসে থাকে, এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমার কাছে নেই, আমার মনে হয় কারোর কাছেও আছে বলে। তৃতীয় হলো যদি কেউ ভাইরাল ফিভারের প্রেজেন্সে মাথা ঘুরে পড়ে যায় বা ব্ল্যাক আউট হয়, যেটাকে সিনকোপ বা প্রি সিনকোপ বলা হয়ে থাকে, সেক্ষেত্রেও তাকে ওয়ার্নিং সাইন, হসপিটালে ভর্তি হতে হবে। 4 নম্বর, যদি দেখা যায় যে ইউরিন আউটপুট খুব কমে গেছে বা হচ্ছে না, ইউরিন আউটপুটের মাত্রা তো বোঝার বাড়িতে খুব মুশকিল, কারণ বেসিক্যালি এটার নিয়ম হলো মাপার যে 0.5 ml পার কেজি বডি ওয়েট পার আওয়ার। এখন লোকে ভালো করে বডি ওয়েটই জানে না আমাদের দেশে সবাই, তো কি করে আর ইউরিন আউটপুট বুঝবে? তো মোদ্দা কথা, একটা অ্যাভারেজ বুঝতে হবে যে যাচ্ছি, হচ্ছে না, একবারই হচ্ছে না বা 10-12 ঘন্টা ইউরিন হয়নি, অবশ্যই ওয়ার্নিং সাইন, ভর্তি হতে হবে। এছাড়া শরীরে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে, ওয়ার্নিং সাইন, ভর্তি হতে হবে। শ্বাসকষ্ট হচ্ছে, শুতে পারছে না, একটা বালিশে শুতে পারছে না, 2-3টে বালিশ লাগছে, হাঁটাচলা করতে গেলে হাঁপ ধরছে, রেসপিরেটরি রেট, শ্বাসের মাত্রা খুব বেড়ে যাচ্ছে। রেসপিরেটরি রেট নর্মালি আমাদের 16 থেকে 18-20 অবধি থাকে, যদি 22 ওপর বেড়ে যাচ্ছে, বা সিস্টোলিক ব্লাড প্রেশারের ওপরের মাত্রাটা 100-র নিচে চলে যাচ্ছে, যে হাইপারটেনসিভ বা যে নর্মোটেনসিভ, যার দুজনের ক্ষেত্রেই চলে যাচ্ছে, বা অন্য কারোর ক্ষেত্রে এরকম সিচুয়েশন যদি হয়, দিজ আর অল ওয়ার্নিং সাইন। আর একটা খুব ইম্পর্টেন্ট, যদি কেউ অল্টার সেন্সোরিয়াম, এই কথার মানে হলো জ্ঞানের মাত্রাটা একটু অন্যরকম হচ্ছে, দেখে মনে হচ্ছে কোথাও সে একটু কনফিউজড, দেখে মনে হচ্ছে কোথাও সে বেশি ঝিমিয়ে আছে, দেখে মনে হচ্ছে তাকে ঘুম থেকে ডেকে তোলাই যাচ্ছে না, দেখে মনে হচ্ছে সে একটু রেস্টলেস, কি করতে চাইছে বোঝাতে পারছে না, এই ধরনের সিচুয়েশন হলে ওয়ার্নিং সাইন, তাকে ভর্তি করতে হবেই। আদারওয়াইজ ইট উইল বি আ ডিলে, অ্যান্ড এটাই বেশিরভাগ ক্ষেত্রে ক্যাটাস্ট্রফি ডেকে আনে।
একদমই। তাহলে আপনারা বুঝতে পারলেন ডক্টর যা বললেন সেই অনুযায়ী একটা চিকিৎসা পদ্ধতি প্রপার মেনটেন করতে হবে। ভাইরাল ফিভার মানে আমি দোকানে যাচ্ছি আর একটা অ্যান্টিবায়োটিক কিনে এনে খেয়ে নিচ্ছি, আমি সুস্থ হয়ে যাব তা কিন্তু নয়। এটার একটা অনেক বড় দিক রয়েছে, যার কারণে আমাদের ডক্টরের কাছে যেতে হবে, প্রপার টেস্ট করাতে হবে, তাদের চিকিৎসা পদ্ধতিগুলো জানতে হবে, আর তার জন্য ডক্টর তো রয়েছেনই। যেমনটা আপনাদের বললেন ঠিক সেই মতোই আপনারা চলার চেষ্টা করবেন। আমরা নিজেরাও আপনাদেরকে এই আমাদের আজকে যে অনুষ্ঠান তার লক্ষ্য একটাই, যাতে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা অনেক বিস্তারিত জানতে পারি। আরো একটু বেশি সময় থাকলে ভালো হতো, কারণ আমরা তাহলে আরো ভালোভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতাম। বেশ কিছু বিষয় হয়তো রয়ে গিয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনায় আসবো। তবে আজকের জন্য আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। এই অনুষ্ঠানের জন্য অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আর নমস্কার। দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। নমস্কার।